তো বর্তমানে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে দেখতে পারি তাহলে দেখতে পারি যে এটা কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা একটা জুম করলাম, জুম করে দেখার পরে দেখছি এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা 27শে জুলাই 2024-এর কর্মসংস্থান পত্রিকা। আজকে এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। আগামী যারা WBP পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটটা। তো চলুন, 27শে জুলাই কর্মসংস্থানে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট, আমরা সরাসরি সেই প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে পরিষ্কার করে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। এখানে আপনারা পরিষ্কার করে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটটা আজকের ক্লাসে সম্পন্ন করব। তো চলুন শুরু করা যাক এই প্র্যাকটিস সেটটা। তবে প্রতিদিনের মতো আমরা যেরকম এখান থেকে এটা কী লেখা আছে পড়ে নিই, আজকেও আমরা কিন্তু পড়ে নেব। এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে আমাদের জানা বোঝার একটু দরকার আছে সিলেবাস সম্পর্কে, তার নেগেটিভ মার্কিং আছে, কি সময় কত যাবে, সব মোট কত সময়ের মধ্যে পরীক্ষাটি কমপ্লিট করতে হবে, এসব বিষয়ে একটু জানা বোঝার দরকার আছে। তো এই কলমটার মধ্যে সেরকমই কিছু পয়েন্ট আছে, আমরা দেখব। তো চলুন প্রতিদিনের মতো আমরা আগে এই কলমটা পড়ে নেব। এই কলমটার খুবই গুরুত্বপূর্ণ লেখা। তো চলুন সরাসরি আমরা জুম করে বড় করে নিই, এইখানটা কী লেখা আছে আমরা দেখব। তো জুম করে বড় করার পরে আমরা এখানে দেখছি কী লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে একটা মাত্র লিখিত পরীক্ষা হবে। এর আগে কিন্তু ছিল দুটো করে লিখিত পরীক্ষা, একটা প্রিলি হতো, তারপর মাঠ এবং ফিজিক্যাল টেস্টের পরে একটা ফাইনাল পরীক্ষা হতো, তারপর ইন্টারভিউর পরে কিন্তু নিয়োগ হতো। এখন কিন্তু সেটা পাল্টে গিয়েছে, একটা মাত্র পরীক্ষা হবে, তারপরে মাঠ, ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ। তো এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে পারেন তবেই কিন্তু পরবর্তী ধাপগুলো আপনাদের সামনে আসবে। তো এই পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম প্র্যাকটিস সেট সলভ করা। তো দেখব আমরা পরের কী লেখা আছে। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। এবার দেখুন লেখা আছে এই পরীক্ষায় 25 নম্বরের 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ এতে থাকবে কিন্তু 25 নম্বর, ইংরেজিতে থাকবে কিন্তু 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বরের, আর রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এতে থাকবে কিন্তু 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার সময়ের মধ্যে আপনার 85 নম্বরের উত্তর দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 25 নম্বর থাকবে আপনার রিজনিং আর 25 নম্বর থাকবে অঙ্ক। তো এই 25-50টা অঙ্ক করতেই আপনার 1 ঘন্টা চলে যাবে। আপনি বাকি জেনারেল স্টাডিজ এবং ইংরেজি করবেন কখন? তাই আপনার প্রশ্ন দেখার সাথে সাথেই আপনার উত্তর করতে হবে, তার জন্য চাই প্র্যাকটিস। আর একমাত্র প্র্যাকটিস করাই আমরা আর এডুকেশন স্কুল সব সময় আপনার পাশেও থাকে, আপনার সাথেও থাকে। আপনি যদি বারবার করে আর এডুকেশন স্কুলের প্র্যাকটিস সেটগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনি সময়ের মধ্যে কমপ্লিট করে কিন্তু তাতে উত্তীর্ণ হতে পারবেন 100% শিওর। তার জন্য চাই আপনাদের নিয়মিত এই চ্যানেলটা ফলো করা। তো চ্যানেলটা দেখুন এবং বারবার করে এগুলো প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই আপনার সমাধান হয়ে যাবে। দেখবেন কিছু আপনারা স্টুডেন্ট আছেন যারা ক্লাসগুলো দেখেন, দেখাচ্ছে কিছু প্রশ্ন আপনি দেখে নিলেন, তারপরে আপনি দেখলেন না। ওই কিছু প্রশ্নের মধ্যে হয়তো দেখাচ্ছে আপনি জানেন সেগুলো, কিন্তু তারপরে যেগুলো আছে সেগুলো যেসব প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ, এবং সেগুলো কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তো তার জন্য দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করবেন, হাফ ক্লাস দেখবেন না। চলুন পরে কি লেখা আছে। এখানে লেখা আছে সময় 1 ঘন্টা তো থাকবে, তারপরে আছে দেখুন নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা যাবে। 4টি ভুল হলে আপনার কিন্তু 1 নম্বর কাটা যাবে। এই জায়গাটাই কিন্তু একটা বড় পয়েন্ট। এই জায়গায় 4টি প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এখানে আমি আপনাদের কিন্তু বারবার করে রিকোয়েস্ট করব, আপনি যেটা জানেন শুধুমাত্র সেই প্রশ্নটার উত্তর দেবেন। বাইরে আপনি গেস করে উত্তর দিতে যাবেন না। আপনি মনে করছেন যে এটা হয়তো উত্তর হতে পারে, দেবেন না। দিলে আপনার একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনি যেগুলো জানেন সেইগুলো কিন্তু আপনার কাটা গেল। আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পিছনের মানুষ, সে কিন্তু পয়েন্ট 1-এর হেরফেরে বসে আছে। তো আপনি যদি কোনো প্রশ্ন সঠিক উত্তর না জেনে সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং উত্তর দেওয়ার পরে আপনার সেটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার
4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, ফলে পিছনের মানুষ কিন্তু আগে চলে আসবে। আপনারা সাবধান হন। আমি বারবার করে কিন্তু প্রতিটা ক্লাসে এই কথাটা বলে রাখি। এবারে তারপরে কী আছে দেখুন, প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন কে, চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ বিজয় হালদার। বিজয় হালদার স্যার ইনি কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেন এবং সাজেশনমূলক প্রশ্ন করেন। আপনারা এই কর্মসংস্থানে যে কজন স্যার আছেন খুব সুন্দর প্রশ্ন করেন, তার মধ্যে কিন্তু বিজয় হালদার স্যার কিন্তু খুবই ভালো প্রশ্ন করেন, খুবই ভালো প্রশ্ন করেন এবং সাজেশনমূলক প্রশ্ন করেন। এবং এনার যে প্রশ্নগুলো সত্যি এই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বিজয় হালদার স্যার যে প্র্যাকটিস সেটটা তৈরি করেছেন তার প্রথম প্রশ্ন কী আছে দেখি। তো বিজয় হালদার স্যারের উদ্দেশ্যে আমার একটা বার্তা যে স্যার আমি এই ক্লাসটা আপনার এই প্রশ্ন থেকে সলভ করার চেষ্টা করছি। স্যার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি অবশ্যই আমাকে হেল্প করবেন। আশা রাখি আপনি আগের মতন আজকেও একটা কমেন্ট করবেন এই ক্লাসটা দেখার পরে। থ্যাংক ইউ স্যার। তো চলুন চলে যাই আজকে এই স্যারের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে। তো আমরা চলে এসেছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখার আগে এখানে আমরা দেখুন লেখা আছে রাজ্য পুলিশে কনস্টেবল। তো 1 দাগের প্রশ্ন কি আছে দেখব। এখানে বলছে সালেম স্টিল প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এই সালেম স্টিল প্ল্যান্ট এটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। তো এখানে এই সালেম স্টিল প্ল্যান্ট এটা হচ্ছে ভারতের কোন রাজ্যে অবস্থিত। এই সালেম স্টিল প্ল্যান্ট এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর এটা কিন্তু আপনার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটা হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই সালেম স্টিল প্ল্যান্ট হয়েছিল, আর এটা হয়েছিল কিন্তু এটা কিন্তু অবস্থিত তামিলনাড়ুতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আপনাদের আরও কিছু স্টিল প্ল্যান্টের নাম এবং সেটা কোন দেশ সহায়ক হয়েছিল, সেই প্ল্যান্টের কোন দেশ সহায়ক হয়েছিল, এছাড়াও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো তৈরি হয়েছিল, আমরা সব আলোচনা করব। তো চলুন আমরা একটা পেজে চলে যাই যে আমরা সেটা দেখে নিই। তো এবার দেখুন 2 দাগের প্রশ্ন কি আছে। চুনাপাথর হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কিন্তু পাললিক শিলা। বিদ্যাক হবে সঠিক উত্তর। চুনাপাথর কিন্তু পাললিক শিলায় অবস্থিত। চুনাপাথর হলো এক প্রকার পাললিক শিলা। এটি এক ধরনের কার্বনেট পাললিক শিলা। চুনাপাথরে কিন্তু থাকে খনিজ ক্যালসাইট এবং অ্যারাগেনাইট। যখন এই খনিজগুলো দ্রবীভূত ক্যালসিয়ামযুক্ত জল থেকে বের হয়ে যায় তখন চুনাপাথর তৈরি হয়। জৈবিক এবং অজৈবিক প্রক্রিয়ায় উভয়ই কিন্তু চুনাপাথর গঠনের সাথে জড়িত। জীবাশ্ম চুনাপাথর দ্বারা ধারণ করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর পাললিক শিলায় কিন্তু থাকে জীবাশ্ম। পাললিক শিলায় 20 থেকে 25% কার্বনেট শিলা থাকে এবং শিলার 75% চুনাপাথর থাকে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 3 দাগের প্রশ্ন আছে ভারতীয় বিপ্লবীদের জনক কাকে বলা হয়। শ্যামাজি কৃষ্ণ বর্মা, এখানে আছে মাদাম কামা, মদনলাল ধিংড়া আর লাল হরদয়াল। তো এখানে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় মাদাম কামাকে। মাদাম কামাকে কিন্তু ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয়। মাদাম কামা কিন্তু ভিকাজি কামা মাদাম নামেও কিন্তু পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের তার অবদানের কারণে তিনি কিন্তু ভারতীয় বিপ্লবীদের জননী হিসেবে পরিচিত এবং স্বীকৃত। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য পদে রয়েছেন। তার নাম কিন্তু সাহসিকতা, অনুগত্যা এবং অধ্যাবসায়ের প্রতীক। ভারতীয় ডাক ও টেলিগ্রাম বিভাগ তার নামে ভারতের 11তম প্রজাতন্ত্র দিবস 1962 সালের 26শে জানুয়ারিতে একটি স্মারক ডাক টিকিট জারি করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাদাম ভিকাজি কামা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। 13 পার্বণ উপন্যাসটি কার লেখা। সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় এবং বিমল রায়। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সমরেশ মজুমদার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। সমরেশ মজুমদারের কিন্তু জন্ম 10 মার্চ 1942। 10 মার্চ 1942 সালে কিন্তু সমরেশ মজুমদারের জন্ম। আর ইনি কিন্তু মৃত্যুবরণ করেছেন 2023 সালে। 23 সালের 8 মে। ইনি কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বাঙালি লেখক হচ্ছেন এই সমরেশ মজুমদার। একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ কিন্তু বহু জনপ্রিয় উপন্যাস কিন্তু তিনি লিখেছেন। তিনি বেশ কিছু
টেলিভিশন ধারাবাহিকের কাহিনী রচনা করেছেন। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বরাবর উঠে এসেছে তার লেখায়। বিখ্যাত বাঙালি লেখক সমরেশ মজুমদার, এনার কিন্তু জন্ম জলপাইগুড়িতে, আর ইনি কিন্তু একজন লেখক এবং ঔপন্যাসিক ও কাহিনীকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু 13 পার্বণ উপন্যাসটির লেখক হচ্ছে সমরেশ মজুমদার। আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে, কান চলচ্চিত্র উৎসব কোন দেশে হয়? ইতালি, যুক্তরাজ্য, ব্রাজিল, ফ্রান্স। তো এখানে কান চলচ্চিত্র উৎসব কোন রাজ্যে হয়? তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে ফ্রান্স। ফ্রান্সে কিন্তু কান চলচ্চিত্র উৎসব হয়। কান চলচ্চিত্র উৎসব কিন্তু ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। এটি কিন্তু একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবটি 1939 সালের সেপ্টেম্বরে কিন্তু আত্মপ্রকাশের পরিকল্পনা করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতটি উদ্বোধনী কান উৎসব বাতিল করতে বাধ্য করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সালটা ভালো করে মনে রাখবেন, সেটা কিন্তু 1939 সাল। বিশ্বের প্রথম বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় 1932 সালে ভেনিসে। সেটা উদ্বোধন করা হয়েছিল 1932 সালে, ভেনিসে উদ্বোধন করা হয়েছিল। আর এছাড়াও আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রের নাম আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেটা তো আমরা বললাম। তাছাড়া কিন্তু ত্রিবেকা চলচ্চিত্র উৎসব, তারপরে আপনারা আছে তাওরমিনা চলচ্চিত্র উৎসব, তারপরে আপনারা আছে সান্ডাস চলচ্চিত্র উৎসব, তারপরে আপনারা আছে এসডব্লিউ চলচ্চিত্র উৎসব, তারপরে আছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তারপরে আপনারা আছে TIFF চলচ্চিত্র উৎসব। এইসবগুলো কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 6 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, বিজয়ওয়াড়া এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। তো এখানে আমি বারবার করে বলে দিয়েছি যে বিজয়ের সঙ্গে কৃষ্ণার একটা সম্পর্ক আছে। বিজয়ের সাথে কৃষ্ণার একটা সম্পর্ক আছে। কৃষ্ণা নদীর তীরে কিন্তু বিজয়ওয়াড়া শহর। আমি কিন্তু বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে বারবার আমি কিন্তু এই সব জিনিসগুলো ছোটোখাটো টিপস কিন্তু আমরা এখানে দিয়ে থাকি প্রতিনিয়ত প্রতি ক্লাসে। তার জন্য কিন্তু আপনারা চ্যানেলটি দেখতে থাকবেন। আর কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক চান্সে পাস করতে অবশ্যই আমাদের দিকে নজর রাখুন, আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন এবং যোগাযোগ করুন আমার সঙ্গে। তাহলে দেখবেন নিমেষে আপনি যে প্রশ্ন আপনার মনে থাকে না পড়ে তার কিন্তু টিপস আমরাই দেব। আর আপনি সেই টিপসের উপর নির্ভর করে কিন্তু আপনি সব প্রশ্নের উত্তর মনে রাখতে পারবেন। এখানে বিজয়ের সঙ্গে কৃষ্ণার একটা সম্পর্ক। কৃষ্ণা নদীর তীরে কিন্তু বিজয়ওয়াড়া শহরটি। এখন সেটাই যদি হয় তাহলে আপনার এই যে বিজয়ওয়াড়া শহরটি যদি কৃষ্ণা নদীর তীরে হয়, তাহলে বিজয়ওয়াড়া শহরটি কোন রাজ্যে অবস্থিত সেটাও আপনাকে জানা উচিত। না জানলে কিন্তু আপনার হবে না। তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা নদীর তীরে কিন্তু বিজয়ওয়াড়া শহরটি অবস্থিত। এখন এই বিজয়ওয়াড়া শহরটি কোন রাজ্যে অবস্থিত সেটাও আপনাকে জানতে হবে। আমি আপনাদের এর আগেও অনেকবার বলে দিয়েছিলাম যে বিজয়ওয়াড়ার সঙ্গে কৃষ্ণার একটা সম্পর্ক, কিন্তু একটাই কারণে বিজয়ের সঙ্গে কৃষ্ণার সেই সম্পর্কটা থাকছে না। সেটা হচ্ছে কারণ হচ্ছে এই বিজয় হচ্ছে অন্ধ, অর্থাৎ বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যার জন্য এই বিজয় অন্ধ হওয়ার জন্য কিন্তু কৃষ্ণার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক থাকছে না। কিন্তু বিজয়ওয়াড়া শহরটি কিন্তু কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত, আর এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটাই কিন্তু বিজয়ওয়াড়া শহরটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিন্তু বৃহত্তম নগরী বলা যায়, বৃহত্তম নগরী। যদিও অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী। যদিও অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানী, বিজয়ওয়াড়া হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর। শহরটি রাজ্যের প্রশাসনিক রাজধানী। বিশাখাপত্তনমের প্রায় 350 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, আর হায়দ্রাবাদের 275 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চেন্নাইয়ের 450 কিলোমিটার উত্তর পূর্বে কিন্তু এই মহানগরীটা অবস্থিত। পূর্বঘাট পাহাড় দ্বারা বেষ্টিত কৃষ্ণা নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। বিজয়ওয়াড়া ভৌগোলিকভাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। শহরটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাণিজ্যিক ও শিক্ষামূলক একটা রাজধানী হিসেবে বর্ণনা করা হয়। এটি অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভারতের দ্রুততম বর্ধনশীল শহরে অঞ্চলসমূহের মধ্যে অন্যতম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে বিজয়ওয়াড়া শহরটি কিন্তু কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত। আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, বেঙ্গল গেজেট এই পত্রিকার সম্পাদক কে? এখানে আছে জেমস আগাস্টাস হিকি, তারপর মার্সম্যান, উইলিয়াম কেরি, স্যার জন শোর। তো এখানে এই বেঙ্গল গেজেট পত্রিকাটা কিন্তু 2 পৃষ্ঠার একটা পত্রিকা। এখন এর সম্পাদক কে আমি আপনাদের বলবো, তার আগে একটা ছোট্ট কাহিনী আপনি শুনে রাখুন। বেঙ্গল গেজেট এই পত্রিকাটা ছিল কিন্তু ভারতের প্রথম প্রধান পত্রিকা, যা 1780 সালে 19শে জানুয়ারি যাত্রা শুরু করে।
এটি 2 বছর পর্যন্ত কিন্তু প্রকাশ হয়েছিল। 12 ইঞ্চি দীর্ঘ, 8 ইঞ্চি প্রস্থ, 2 পৃষ্ঠার এই পত্রিকার মালিক ছিলেন কিন্তু মালিক তথা সম্পাদক ও প্রকাশক ছিলেন কিন্তু জেমস অগাস্টাস হিকি। 23 মার্চ 1782 সালে কিন্তু পত্রিকাটি প্রকাশ করা বন্ধ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সালগুলো অবশ্যই মনে রাখবেন। আর এখানে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে তাহলে জেমস অগাস্টাস হিকি, ইনিই কিন্তু এই পত্রিকার সম্পাদক। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, কোন জীববিজ্ঞানী মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন? এখানে আছে ভ্যাসেলিয়াস, উইলিয়াম হার্ভে, লিওয়েন হক আর লুই পাস্তুর। তো এখানে এর সঠিক উত্তর হবে উইলিয়াম হার্ভে। মানে কোন জীববিজ্ঞানী মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি প্রথম পর্যবেক্ষণ করেন? তো এর সঠিক উত্তর হবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে ছিলেন কিন্তু একজন ইংরেজ চিকিৎসক, যিনি কিন্তু শারীরবিদ্যা, চিকিৎসা শাস্ত্র অভূতপূর্ব অবদান রেখেছিলেন। মানুষের দেহ আর রোগ নিয়ে যারা গবেষণা করে গেছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন কিন্তু উইলিয়াম হার্ভে। আজ থেকে প্রায় 400 বছর আগে মানুষের দেহের ভিতরে রক্তের পদ্ধতিগত চলাচলের প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে এবং বিস্তারিত তিনিই কিন্তু প্রথম বুঝতে পেরেছিলেন। এর আগে রক্ত চলাচল সম্পর্কে কারোর সঠিক ধারণা ছিল না। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে আসে এবং সেই হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। এটা কিন্তু সর্বপ্রথম উইলিয়াম হার্ভেই বলেছিলেন। এই প্রতিভাবান চিকিৎসক এর সম্মানার্থে 1973 সালে তার জন্মস্থান কোথায়? ফোকস্টনের নিকটে অ্যাসফোর্ড শহরে দ্য উইলিয়াম হার্ভে হাসপাতাল নির্মাণ করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কিন্তু লিখে প্রকাশ করা যায় না। আপনি কথাগুলো শুনছেন, ভালো করে মনে রাখবেন এবং যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি লিখবেন, পয়েন্টগুলো ওখান থেকে তুলে নেবেন, শুনে শুনে মনে রাখবেন। এটাই কিন্তু আর এডুকেশন স্কুল আপনার বলে। আপনি বারবার প্র্যাকটিস করুন। আপনি মনে করবেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবেন তা মনে করবেন যে আমি কিছু জানি, সেই হিসেবে আপনি পরীক্ষা দিতে যাবেন। তো চলুন চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এবার যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে 9 দাগের প্রশ্ন। মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনোটি নয়। তো এখানে মানুষের চোয়াল এটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। কেন তৃতীয় শ্রেণীর লিভার? আর তৃতীয় শ্রেণীর লিভার আমরা কাকে বলবো? তৃতীয় শ্রেণীর লিভার তাকেই বলবো যে লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর থেকে কম, তাকে কিন্তু বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। এখন তার একটা উদাহরণ কি? তো বলতেই পারো যে স্যার তার একটা উদাহরণ হবে কি? তো তার একটা উদাহরণ কিন্তু এই যে চোয়াল না, এই চোয়ালটা হচ্ছে কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। সবচেয়ে ভালো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ সেটা হচ্ছে ক্রেন। এখন প্রশ্ন আপনাকে বলতে পারে যে কখনো কখনো প্রশ্ন আসে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা না থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করা হয় কেন? তার উল্লেখযোগ্য কিছু পয়েন্ট দেওয়া থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইসব প্রশ্ন জানতে গেলে আপনাকে যেতে হবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের বর্ণনায়, তখন কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন। অত বেশি ডিটেলস আলোচনা করতে গেলে অবশ্যই ক্লাসটা লেন্থ হয়ে যাবে। তাই এখানে আপনার যেটুকু চেয়েছে আমি সেটুকুই বলে দিলাম। মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 10 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু ভারতের মধ্যে প্রথম রাজ্য যেখানে কিন্তু প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাবে। এর দাগ হবে সঠিক উত্তর। এখন পাঞ্জাবে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় সেটা ছিল কত সাল? সেটা কোন সালে হয়েছিল? 1951 সালের 20 জুন ভারতের পাঞ্জাব রাজ্যের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এই শাসন প্রায় এক বছর বলছে একটাই কারণ হচ্ছে কিন্তু 302 দিন পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি ছিল। আর সেটা ছিল কিন্তু 1951 সালে 20 জুন ছিল, আর সেটা কিন্তু তোলা হয়েছিল 1952 সালের 17 এপ্রিল তুলে নেওয়া হয়। এখন যদি আমরা বলি রাষ্ট্রপতি শাসন জারি হয় কেন, মানে কত নম্বর ধারায় এটা রাষ্ট্রপতি শাসন জারি হয়, এটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি হবে কেন, সেটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো একটু কিছু আলোচনা আপনাকে বলে রাখি। কারণ রাষ্ট্রপতি শাসন জারি হয় কিন্তু 356 ধারা অনুযায়ী, যা রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন আরোপ হিসাবেও পরিচিত। ভারতের সংবিধানের 356 ধারাটি কিন্তু 1935 সালের ভারত সরকার আইনের 93 ধারার উপর ভিত্তি করে তৈরি করা হয়। 356 ধারা অনুসারে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার কারণে ভারতের যে কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা যেতেই পারে। এটা সহজ কথা যদি আমি বলি তাহলে বলতে পারি যে উপরাষ্ট্রপতির শাসন হলো যখন রাজ্য সরকার স্থগিত করা হয় এবং কেন্দ্রীয় সরকার
সরাসরি রাজ্যপালের পদের মাধ্যমে রাজ্য পরিচালনা করে। একে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সাংবিধানিক জরুরি অবস্থা বলা হয়। যে কোনো রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য সংসদীয় অনুমোদন প্রয়োজন আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ পাঞ্জাব কিন্তু ভারতের প্রথম রাজ্য যেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়। এবার আমরা 11 দাগের প্রশ্ন চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 11 দাগের প্রশ্ন আছে, ঘনাদা এই চরিত্রটি কোন বাংলা সাহিত্যিকের? বিমল কর, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ মজুমদার। তো এই যে ঘনাদা এই চরিত্রটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের কিন্তু সৃষ্টি। বাংলা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের কিন্তু সৃষ্টি ঘনাদার চরিত্রটি। ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। 1945 সালে প্রেমেন্দ্র মিত্র কিন্তু এই চরিত্রটা সৃষ্টি করেন। ঘনাদার প্রকৃত নাম কিন্তু ঘনশ্যাম দাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের বলে দিলাম। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ প্রেমেন্দ্র মিত্র। পাশাপাশি আমি এটা বলে দেবো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিন্তু চরিত্র কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র কিন্তু হচ্ছে টেনিদা। এই টেনিদাও কিন্তু একটি কাল্পনিক মানে চরিত্র। টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট একজন জনপ্রিয় কাল্পনিক চরিত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি, 8 মার্চ, 7 এপ্রিল, 31শে মে। তো এই আন্তর্জাতিক নারী দিবস এটা কিন্তু পালন করা হয় 8 মার্চ। প্রতি বছর 8 মার্চ তারিখে কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। 2024 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল? ইন্সপায়ার ইনক্লুশন। এটা কিন্তু ছিল 2024 সালে যে নারী দিবস হয়েছিল তার কিন্তু থিম ছিল ইন্সপায়ার ইনক্লুশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস, পেরিকার্ডিয়াম, প্লুরা, পেলিকল। ক্রোমোজোমের আবরণীকে বলা হয় পেলিকল। বিদ্যাক হবে সঠিক উত্তর পেলিকল। এখন এই পেলিকলটা কি? যদিও আমরা জানলাম ক্রোমোজোমের আবরণী পেলিকল। এখন এই পেলিকলটা দেখতে কেমন বা এর মধ্যে কি থাকে সেটা নিয়ে আপনাদের একটু বলবো। পেলিকল হলো ক্রোমোজোমের একটা বাইরের সবচেয়ে পাতলা প্রোটোনেসিয়াম আবরণ, যার মধ্যে কিন্তু কি থাকে? যার মধ্যে এনজাইম, খনিজপদার্থ, জল, প্রোটিন, লিপিড ইত্যাদি কিন্তু থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? এর মধ্যে এই তিনটির মধ্যে কিন্তু আছে। এটা তো এই প্রশ্নের উত্তর। আর এই তিনটি উত্তরের মধ্যে কিন্তু আছে ফুসফুসের আবরণীকে কি বলা হয়। অবশ্যই আপনারা এই দাগ নম্বর দিয়ে অপশান চুজ করে বলবেন যে 13 দাগের এই দাগটা কিন্তু উত্তর হয়ে যাবে। মানে 13 দাগের এই যে আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই এই অপশান থেকে বলবেন যে এই অপশানে কোনটা হবে সঠিক উত্তর। ফুসফুসের আবরণীর নাম কি? আবার প্রশ্নটা রিপিট করছি, ফুসফুসের আবরণীর নাম কি? এই তিনটি আছে অপশান, এই অপশান তিনটির মধ্যে কিন্তু একটা হবে। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? উড়িষ্যা, অসম, মণিপুর, নাগাল্যান্ড। তো অবশ্যই বিহু এটা হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য? তো অসমের বিহু, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। অসমের বিহু কিন্তু অসমের বিহু ভারতের অসম রাজ্যের লোকনৃত্য হচ্ছে বিহু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। তো এবার আমরা 15 দাগের প্রশ্ন দেখব। 15 দাগের প্রশ্ন আছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয়? তো এই অপশানগুলো আছে এখানে। তো এখানে অপশানগুলো দেখার আগে কোন অপশানটা সঠিক হবে তার আগে আমরা একটা জিনিস জানবো, একটা সূত্র জানি। এটা আমরা C/5 = F - 32/9 এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্র থেকে আমরা এটা সমাধান করব। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তার এর সঠিক উত্তর চলে আসবে বিদ্যাক 40 -40 ডিগ্রি। -40 ডিগ্রি সি তাপমাত্রায় কিন্তু -40 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে আপনি ফারেনহাইটের মানটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি সহজেই উত্তর ক্যালকুলেশন করে বার করতে পারছেন। মানে এফের মান আপনি যদি -40 ধরেন তাহলে সির মান এসে যাবে -40। দেখবেন আপনি করবেন। এটা তো আমি সূত্রটা পাতেই দিলাম, তাহলে আপনারা এখানে পরে বজ্র গুণন করবেন। তার মানে যদি আপনি -40 ডিগ্রি এফের মান ধরেন সির মান কিন্তু -40 আসবে, অথবা যদি আপনি -40 সির মান ধরেন তাহলে এফের মানও কিন্তু -40 আসবে। যেভাবে আপনি করবেন আসবে -40। তো এখানে আমরা 15 দাগের সঠিক উত্তর পেলাম বিদ্যাক। তো আমরা 15 দাগের প্রশ্ন দেখলাম, এবার 16 দাগের প্রশ্ন দেখবো। তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখন 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন আছে দেখুন, খুব সুন্দর প্রশ্ন 16 দাগের প্রশ্ন। এই প্রশ্নের প্রশ্ন কিন্তু আপনাদের জানা দরকার। এই পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে। সংবিধান থেকে যেসব প্রশ্ন আসে কিন্তু কল্পনার বাইরে। কিন্তু আপনারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যদি দেন বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যদি দেন তাহলে কিন্তু আপনাদের সংবিধানটা ভালো করে পড়ার দরকার।
আর আপনাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন তারা একটু কম দিকের যে সংবিধানগুলো আছে, মানে একদম গুরুত্বপূর্ণ কিছু সংবিধান আছে, সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সেই সংবিধানের ধারাগুলো মুখস্থ করতে হবে। তো আমরা এখানে 16 দাগের প্রশ্ন দেখব, ভারতের সংবিধান কত নম্বর ধারা রয়েছে 14 বছরের কম বয়সের শিশুদের কলকারখানা, খনি ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। তো এই প্রশ্নটা আপনার সঠিক উত্তর কী হবে? এখানে বলছে 21 নম্বর ধারা, 22 নম্বর ধারা, 23 নম্বর ধারা, 24 নম্বর ধারা। তো আমরা এখানে দুটো ধারা দেখব, একটা 23 নম্বর ধারা দেখব আর একটা 24 নম্বর ধারা দেখব। এই 23 নম্বর ধারা 24 নম্বর ধারা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, ডিসকাস করব। প্রথমে 23 নম্বর ধারা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। দেখুন আর্টিকেল 23, এখানে কি বলা হয়েছে? মানুষ নিয়ে কখনো ব্যবসা করা যাবে না। মানুষ নিয়ে কখনো ব্যবসা করা যাবে না, সেটা কিন্তু 23 নম্বর ধারায় অর্থাৎ আর্টিকেল 23-এ কিন্তু বলা হয়েছে মানুষ নিয়ে কখনো ব্যবসা করা যাবে না। বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের নিয়ে তো করা যাবেই না, এটা কিন্তু আপনার নিষিদ্ধ। 23 নম্বর ধারায় কিন্তু এটা বলা হয়েছে। আর 24 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভালো করে কান দিয়ে শুনবেন যে 24 নম্বর ধারায় কি বলা হয়েছে। 24 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে 14 বছর বয়সের নিচে বাচ্চাদের কেমিক্যাল ফ্যাক্টরি, কয়লার খনির মতো বিপজ্জনক স্থানগুলোতে কাজ করানো যাবে না। তার মধ্যে বিশেষ করে 6 থেকে 14 বছর বাচ্চাদের তো একেবারেই না। আর সেই ক্ষেত্রে 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের কিন্তু ফ্রিতে শিক্ষা প্রদান করতে হবে, এটাই কিন্তু 24 নম্বর ধারায় বলা হয়েছে আর্টিকেল 24-এ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর করে এরম করে বলবে না অন্য স্যারেরা, আপনারা একটু ভালো করে বুঝুন। তো আমরা দেখব পরের প্রশ্ন। তো চলুন, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো আশা করি 24 নম্বর ধারাটাই এর সঠিক উত্তর হবে। এখানে সেটাই বলেছে 14 বছরের কম বয়সের শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজ নিযুক্ত করা যাবে না, সেটা বলা হয়েছে 24 নম্বর ধারায়। দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের প্রশ্ন চলে যাব। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? এখানে আছে প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গ সরকার কোন বছর সবুজ সাথী প্রকল্প চালু করে? 2012, 13, 14 আর 15। তো 2015 সালে কিন্তু সবুজ সাথী প্রকল্প চালু করে, এটা আপনারা সবাই জানেন। 19 দাগের প্রশ্ন আছে, রাজ্য পুলিশের সবথেকে বড় পদের নাম কি? ডিজিপি, আইজিপি, এসপি আর এসডিপি। তো এখানে রাজ্য পুলিশের সবথেকে বড় পদের নাম কি? তো এখানে আমরা রাজ্য পুলিশের সবথেকে বড় পদের নাম জানবো, তবে তার আগে আমরা পুরো ডিটেলসটা জানবো যে রাজ্য পুলিশ, যেহেতু আপনি রাজ্য পুলিশ পরীক্ষা দিতে যাচ্ছেন, কনস্টেবল পদের পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই জন্য আপনাদের এই পুলিশের যে বড় বড় পদ আছে সেগুলো জানার দরকার আছে। তো 1 নম্বরে কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, 4 নম্বরে কোনটা আছে, আমি বলবো পরপর করে। পশ্চিমবঙ্গ পুলিশের সবথেকে বড় পদের নাম হচ্ছে 1 নম্বরে আছে ডিজিপি। ডিজিপি এইটার পুরো কথা কি? ডিজিপির পুরো কথা হচ্ছে ডিরেক্টর জেনারেল পুলিশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডিরেক্টর জেনারেল পুলিশ। এখন এই ডিরেক্টর জেনারেল পুলিশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চ পদ। এর ওপরে পুলিশ সার্ভিসের আর কোনো পদ কিন্তু নেই। একজন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ একটি গোটা রাজ্যের কিন্তু প্রশাসনকে সামলে থাকেন। পদটি কিন্তু স্টেট পুলিশ চিফ নামেও কিন্তু পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডিজিপির পুরো নাম হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। 2 দাগে কি আছে? 2 দাগে আছে এডিজিপি। এডিজিপির পুরো কথা কি? এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এই পদটিও কিন্তু ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদের সমতুল্য। কিছু বড় শহর যেমন কলকাতা, চেন্নাই ইত্যাদিতে কিন্তু এই পদের আলাদা আলাদা গুরুত্ব আছে। 3য় পদটি কি আছে? 3য় পদটি আছে কিন্তু আইজিপি। এটার পুরো কথা কি? আইজিপির পুরো কথা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। পদটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের 3য় উচ্চ পদ। এরপরে কিন্তু আমরা দেখব চতুর্থ যে পদটি আছে সেই চতুর্থ পদটির নাম কি? চতুর্থ পদের নাম হচ্ছে ডিআইজিপি। ডিআইজিপির পুরো নাম কি? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। পঞ্চম পুলিশ পদাধিকারের নাম কি? পঞ্চম যে পদটি আছে সেই পদটার নাম হচ্ছে এসএসপি। এই কথার পুরো নাম কি? এসএসপির পুরো নাম কিন্তু
সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটা কিন্তু 5 নম্বর পজিশনে আছে। 6 নম্বর পদাধিকার পুলিশের নাম কি, সেটা কিন্তু এসপি। এসপি কথার অর্থ কি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 7 নম্বর কি আছে, 7 নম্বরে আছে কিন্তু এএসপি, অর্থাৎ এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে কিন্তু এসডিপিও, অর্থাৎ সাব ডিভিশনাল পুলিশ অফিসার। 9 নম্বরে কি আছে, এএসপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 10 নম্বরে কি আছে, 10 নম্বরে আছে কিন্তু পিআই, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর। 11 নম্বরে আছে কিন্তু এসআই, এসআই মানে কি সাব ইন্সপেক্টর। তারপরে 12তে আছে কি, 12 নম্বর পদ যেটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অর্থাৎ এএসআই। তারপরে আপনার 13 নম্বরে কি আছে, 13 নম্বরে আছে কনস্টেবল, যেটা আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন। কনস্টেবল একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে লেডি কনস্টেবল। এই 2 রকম কিন্তু কনস্টেবল, যেটা আপনারা কিন্তু আগামীতে পরীক্ষা দিতে চলেছেন। তো চলুন চলে যাই আমরা পরের প্রশ্নে। পুলিশের 13টি পদের নাম আপনারা শুনলেন, কোনটি কোন পদে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে সেটা আপনাদের বলে দিলাম। তো এখানে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে রাজ্য পুলিশের সব থেকে বড় পদের নাম কি, তো সবচেয়ে বড় পদের নাম হচ্ছে ডিজিপি, ডিরেক্টর জেনারেল পুলিশ, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। ফিউজদারের প্রকৃতি কি, উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। এই যে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, এটাই ঠিক আছে। উচ্চ রোধ হতে হবে, নিম্ন গলনাঙ্ক হতে হবে, এর দাগ হবে সঠিক উত্তর। এখন যদি আমরা বলি ফিউজদারের উপাদান কি, তো ফিউজদারের উপাদান হচ্ছে টিন এবং সীসার সংকর ধাতু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, টিন ও সীসা, টিন ও সীসা সংকর ধাতু কিন্তু এই ফিউজদারের উপাদান। আমরা চলে যাব 21 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে লেপচা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়। তো এটা কিন্তু আমি অনেক দিন থেকে আপনাদের বলে আসছি, আর এটা কিন্তু এই ধরে কিন্তু অনেক প্র্যাকটিস সেটে করিয়েছি। তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিকিম। সিকিম রাজ্যে কিন্তু এই লেপচা উপজাতি দেখা যায়, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 22 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব। মানুষে আবিষ্কৃত প্রথম অজৈব যৌগের নাম কি। এখানে আছে গ্লুকোজ, ইউরিয়া, বেনজিন আর ফেনল। তো অবশ্যই মানুষে আবিষ্কৃত প্রথম অজৈব যৌগ সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোল্টহার। ইনি কিন্তু এই অজৈব যৌগটা তৈরি করেছিলেন 1828 সালে, সেটা হচ্ছে ইউরিয়া। ফ্রেডরিক ভোল্টহার এই ইউরিয়া আবিষ্কার করেছিলেন। প্রথম কিন্তু অজৈব যৌগ সেটা হচ্ছে ইউরিয়া আবিষ্কার হয়। আর এই ইউরিয়ার সংকেত কি, ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 গ্রুপ 2, এটা কিন্তু ইউরিয়ার সংকেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 23 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে জার্মান সিলভার কোন উপাদানটি থাকে না। জার্মান সিলভারে কোন উপাদানটি থাকে না। তো জার্মান সিলভারের উপাদানগুলো হচ্ছে কপার, জিঙ্ক আর নিকেল, এগুলো কিন্তু জার্মান সিলভারে থাকে। কপার থাকে 15%, নিকেল থাকে আপনার 45 থেকে 60%, আর বাকি 15% থেকে 20% এটা কিন্তু থাকে হচ্ছে জিঙ্ক। তাহলে কপার, জিঙ্ক আর নিকেল এগুলো কিন্তু জার্মান সিলভারের উপাদান, কিন্তু এই টিনটা কিন্তু জার্মান সিলভারের উপাদান নয়। তাহলে এর সঠিক উত্তর কী হবে, তো সঠিক উত্তর হবে ডি দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, টিন কিন্তু জার্মান সিলভারের উপাদান নয়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এটা তো জার্মান সিলভারের উপাদান টিন না, জার্মান সিলভারে তো টিন থাকে না, তাহলে কোন ধাতুর উপাদানে টিন থাকে সেটাও আপনাদের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমি আপনাদের সেটা লিখে দিচ্ছি, দেখুন কাঁসা। এই কাঁসা ধাতু তৈরি হয় কিন্তু এই সংকর ধাতু তৈরি হয় কিন্তু টিন মানে SN আর কপার CU, কপার এবং টিন দিয়ে কিন্তু এই কাঁসা তৈরি হয়। কাঁসা সংকর ধাতু এটা হচ্ছে কিন্তু কপার আর টিন দিয়ে তৈরি হয়। কপার থাকে 80% আর টিন থাকে কিন্তু 20%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 24 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে জামশেদপুর শিল্প অঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে। অজয়, মৌরাক্ষী, সুবর্ণরেখা, দামোদর। তো এই জামশেদপুর শিল্প অঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে। তো সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর হলো ঝাড়খণ্ডের একটি শহর। শহরটির টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজির টাটা দ্বারা প্রতিষ্ঠিত বলে জানা যায়। সুবর্ণরেখা নদী উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে।
তাহলে এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম জামশেদপুর শিল্প অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত। তো এটা কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আর সেটা কোথায়? ঝাড়খণ্ডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। ভারতের লোক গণনা সর্বপ্রথম কবে শুরু হয়? এখানে আছে 1869, 1870, 1871, 1872। কিন্তু আমি তো জানি 1951 সাল থেকে লোকগণনা শুরু হয়। প্রতি 10 বছর অন্তর কিন্তু লোকগণনা হয় ভারতবর্ষে। কিন্তু এখানে তো 1951 নেই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে গোড়ায় ফিরে যেতে হবে। তো এই 1951 তখনই দেব যখন বলবে ভারতের স্বাধীনতার পরে লোকগণনা কবে শুরু হয়, তখন হবে আপনার 1951 সাল থেকে। যদি আপনার বলে এখানে ভারতের সর্বপ্রথম লোকগণনা শুরু হয় কবে, সেই ক্ষেত্রে আপনার উত্তর হয়ে যাবে 1872 সাল থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দুটি প্রশ্নের উত্তর করে দিলাম। তো এসবগুলো জানুন। আর জানতে গেলে আপনাকে আর এডুকেশন স্কুল দেখতে হবে, আর আর এডুকেশন স্কুলের সাথে কথা বলতে হবে। এক নিমেষে, এক চান্সে আপনি পাস করতে পারবেন, সেই টিপস এই আর এডুকেশন স্কুল আপনার দেবে। তো আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অর্থাৎ যদি আপনি এক চান্সে পাস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফোন করতে হবে এই নাম্বারে 8539 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন। রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, যাবতীয় প্রশ্নের উত্তর আমি দেব। আপনাদের কোনটা সুবিধা কোনটা অসুবিধা আপনারা আমাকে শেয়ার করবেন। আমি আপনাদের সহজ টিপসের মাধ্যমে বুঝিয়ে দেবো আপনি কিভাবে এক চান্সে পাস করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, যখন আমার সময় হবে আমি হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। আপনি যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান, তাহলে আপনি প্রশ্ন পাবেন, সেখান থেকে প্রশ্ন সমাধান করার একটা সুযোগ পাবেন। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আমরা জেনারেল স্টাডিজ থেকে 25টা প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা চলে যাব 26 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, স্থায়ী আমানতের উপর পোস্ট অফিস 12% সুদ দেয়। এক ব্যক্তি 5 বছর পর মেয়ের বিয়ের সময় 12,800 টাকা পেতে চান, তাকে কত টাকা জমা রাখতে হবে? ও সাইটে আছে তাকে কত টাকা জমা রাখতে হবে। তো 5 বছর পরে পাবে কত? 12,800 টাকা। কিন্তু ওনার আসলটা কত হবে সেটা আপনার বার করতে হবে। তাই এখান থেকে আপনি কিভাবে সহজেই বার করতে পারবেন? তো এই 12,800টা এখানে লিখবেন 12,800 গুণ এখানে 5 বছর পরে, মানে 5 বছর পরে কিন্তু এই টাকাটা হবে। তাহলে এক বছরের সুদ কত? 12%। তাহলে 5 বারম 60। তাই 5 বারম 60। তাই আপনি যদি 100 টাকা জমা রাখেন, তাহলে আপনার 5 বছর পরে কিন্তু 160 টাকা হবে। তা কিন্তু এখানে সেই হিসাবে দেওয়া রয়েছে, সুদে আসলে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এখানে আপনার 5 বছর পরে কত পাচ্ছেন? 5 বারম 60, অর্থাৎ 100 টাকা জমা রেখেছিলেন, তার সঙ্গে কিন্তু 60 টাকা পাচ্ছেন। তার মানে কি সুদে আসলে কত হচ্ছে, এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে, 160 টাকা সুদে আসলে পাচ্ছেন। তাহলে আপনি এখানে কি করবেন? আপনার সেটা হবে এই 5 বছর পরে 12% হারে হলে কিন্তু 160/100 হবে। এইটাকে আপনি কি করবেন? এটাকে আপনি গুণ করবেন এই 12,800 দিয়ে। কীভাবে গুণ করবেন? উল্টে গুণ করবেন, তাহলে কিন্তু আপনার আসলটা বেরিয়ে যাবে। অর্থাৎ আপনি কত টাকা জমা রেখেছিলেন সেটা বেরিয়ে যাবে। তাই 100টা উপরে দেবেন আর 160টার নিচে দেবেন। এখন এই শূন্যটা কাটতে পারি, আর 16 আর এই 100 মানে 12,800কে যদি আমরা কাটাকুটি করি, তাহলে বলতে পারবো 8 ষোলম 128, আর এই দুটো শূন্য বসে গেল। সেই ক্ষেত্রে 8 1000, এখানে 8 108, এখানে 8 108 আর এই শূন্যটা বসে যায়, তার মানে 8000 হয়। তো 8000 টাকা কিন্তু ব্যাংকে জমা রেখেছিলেন। ওই 8000 টাকা কিন্তু ওই পোস্ট অফিসে তিনি আমানত করেছিলেন। তো চলুন দেখি ওই পেজে, মানে পরের পেজে দেখি। তো চলুন দেখি কী অপশান আছে, 8000 টাকা আছে কি না। তো দেখুন এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 8000 টাকা আছে। তিনি কত টাকা জমা রাখতে হবে, কত টাকা জমা রাখতে হয়েছিল? তা 8000 টাকা জমা রাখতে হয়েছিল। তাহলে কিন্তু সে ওই টাকাটা পাবে, 12,800 টাকা পাবে 5 বছর পরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন 27 দাগের অঙ্ক আছে। এখন আমরা আজকের প্র্যাকটিস সেটে কিন্তু জেনারেল স্টাডিজ করেছি, অঙ্ক প্রশ্ন সমাধান আজকের ক্লাসে করব না। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে বলতে আগামীকালই আপনি আবার পেয়ে যাবেন। আজকে যদি এটা দেখেন, কালকে কিন্তু অঙ্কের ক্লাসটা পেয়ে যাবেন, তারপর দিন কিন্তু রিজনিংয়ের ক্লাসটা পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ইংরেজি প্রশ্নের সমাধানে। তো চলুন, 10টা ইংরেজি থাকবে, সেই 10টা ইংরেজি প্রশ্নের সমাধানে চলে যাব। সরাসরি ইংরেজি প্রশ্নে চলে যাই। 76 দাগের প্রশ্ন আছে, ডিরেকশন
এখানে আছে স্পটিং অ্যারোর, এখানে মানে স্পটে যে এখানে যে এর মধ্যে যে অ্যারোর আছে আপনাকে সেটা খুঁজে বার করতে হবে। তো এখানে দেখুন আমি ৭৬ দাগের প্রশ্নের সমাধান করছি, ৭৬ দাগ থেকে ইংরেজি প্রশ্নের সমাধান করছি। প্রথমে আপনাদের ইংরেজি প্রশ্ন সমাধান করার আগে কিছু কথা বলে রাখি, ইংরেজিটা আমি খুব কম জানি, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই প্রশ্নগুলো সমাধান করছি। যদি ভুল হয় অবশ্যই আপনারা সেভাবে নিজের মনে করে আপনি ওটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাজে কোনো কমেন্ট করবেন না। ইংরেজিটা আমি খুব কম জানি, আপনারা যাতে এটা ভালো করে পারেন, মানে ইংরেজিটা যাতে না বাদ যায় তার জন্য কিন্তু আমি এটা আপনাদের করে দিচ্ছি। আপনারা জানতে চাইবেন না, মানে আমি কিন্তু অত ডিটেলসে আপনাদের বলতে পারবো না। তো উত্তরগুলো আমি বলে দেবো, যতটুকু জানি ততটুকুর মধ্যেই বলবো। ইংরেজি মাস্টারমশাই আমাদের আছে, কিন্তু সে পিএসসি ক্লার্কশিপ ছাড়া অন্য কিছু করবে না। তাই কিন্তু আপনাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন 10টি ইংরেজি পড়বে, তার জন্য কিন্তু আমি এই ইংরেজিগুলো যতটুকু জানি তার মধ্যে দিয়েই করতে যাচ্ছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনি সেভাবে নিজের মতো করে দেখবেন। তো আমরা ৭৬ দাগের এই প্রশ্নটা দেখবো, স্পটিং এরর এখানে কি ভুল আছে সেটাই আমরা দেখব। তো এখানে যেগুলো আছে, তো এর মধ্যে হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল, অর্থাৎ তিনি কিন্তু ঘড়িটি টেবিলের উপরে শুয়ে রেখেছেন। এটা লে মানে শোয়া, মানে লেবেল করে রেখেছেন, এটা কিন্তু একটা ভুল আছে। বসিয়ে রাখা যায়, কিন্তু এখানে শুয়ে রেখেছেন এরকম একটা আছে, তো এটা কিন্তু ভুল আছে, তার মানে এর দাগটা হবে সঠিক উত্তর। আমরা ৭৭ দাগের প্রশ্ন চলে যাব। ডিরেকশন ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স, চুজ দ্য ওয়ার্ড হুইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এই যে আছে অ্যাপারেন্ট, এই অ্যাপারেন্টের আপনার অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দটা আপনার খুঁজে বার করতে হবে। তো এখানে অ্যাপারেন্ট এই কথার অর্থ হচ্ছে স্পষ্ট, এটার কথার অর্থ কিন্তু স্পষ্ট, বাংলা কথা। তো স্পষ্ট এর মানে, তো এখানে এখানে এটার মানেও স্পষ্ট, এটার মানেও স্পষ্ট। এখানে যে সির অপশান আছে এই কথার কিন্তু আপনার মানে দাঁড়ায় অস্পষ্ট, অস্পষ্ট। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে সিদ্ধাক, অস্পষ্ট হবে। এই অ্যাপারেন্ট এই কথার অর্থ হচ্ছে স্পষ্ট, আর এই সির অপশানে যেটা আছে সেটার কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা ৭৮ দাগের প্রশ্ন চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। ৭৮ দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এখানে আছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। এইটার যেটা মানে হবে সেই এখানে কিন্তু নিচে দেওয়া আছে, এই একদম ঠিক মানে আপনাকে খুঁজে বার করতে হবে, একই অর্থের শব্দ আর কি। এখানে আছে জিগজাগ মানে চকচকে, তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এখানে আছে দেখুন অবলিক, তার মানে এটার মানে হচ্ছে কি বলে ভাঙা আয়না যেটা বলা হয়, মানে চকচকে, চকচকে, অর্থাৎ ডিদ দাগ হবে সঠিক উত্তর। ৭৮ দাগের সঠিক উত্তর হবে ডিদ। এটার মানে আবার আপনি এটাও বলতে পারেন, বাংলা মানে কিন্তু তির্যকও হয়, তির্যক। তো এখানে জিগজাগ এর কিন্তু অন্য কথা হচ্ছে মানে অবিলিক, অর্থাৎ তির্যকও হতে পারে। তো এখানে ডিদ দাগ হবে সঠিক উত্তর। আমরা ৭৯ দাগের প্রশ্নে চলে যাব। এখানে আছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ডস। তো এর মধ্যে আপনার সঠিক এটা মানে শব্দটা খুঁজে বার করতে হবে। তো এর মধ্যে সঠিক শব্দ কোনটি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে নিউমেরিয়াস, অর্থাৎ অসংখ্য। এইখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর, এটা হচ্ছে এর সঠিক উত্তর হবে। এবার ৮০ দাগের প্রশ্ন আছে দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড। তো এর মধ্যে কোনটা সঠিক নয়? তো এখানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু কনকয়ার এটার মানে সঠিক নয়, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব ৮১ দাগের প্রশ্নে। ৮১ দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, আছে ইন দ্য কোশ্চেন বিলো দ্য গিভেন সেন্টেন্স হ্যাভ বিন গিভেন ইন অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, মানে অ্যাক্টিভ দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে আপনার করতে হবে। প্রশ্ন আছে হু হ্যাজ ইনসাল্টেড ইউ, অর্থাৎ কে তোমাকে অপমান করেছে। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে হবে বাই হুম হ্যাভ ইউ বিন ইনসাল্টেড। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব ৮২ দাগের প্রশ্নে। প্রশ্ন আছে পিক আউট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মেক এ সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। দ্য কমিউনিটি পুট হিজ প্রপোর্শনাল টু, এখানে কি হবে? তার জন্য আমরা প্রশ্নটা একটু ওপর দিকে তুলব। fill in the blanks a make the sentence meaningfully complete। তো এখানে আছে the committed put his proposal
টু ড্যাশ। তো এই যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে আপনি কি বসালে এই বাক্যটা ঠিক মানে দাঁড়াবে, এটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে এটার মানে হচ্ছে দ্য কমিটি পুট হিজ প্রপোজাল, তার মানে কমিটি প্রস্তাব দিয়েছে। তো এর মধ্যে কোনটা এর সঠিক উত্তর হতে পারে, যে এটার কিন্তু মানেটা এইখানে এমন, এই যে এর মধ্যে যেটা আছে সেটা বসালে এটা কিন্তু মানে প্রকাশ হয়ে যাবে। তো এর এখানে উত্তর হবে ভোট। ভোট, তো শূন্যস্থানে ভোট, শূন্যস্থানে বসবে বির অপশান অর্থাৎ ভোট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 83 দাগের প্রশ্ন দেখব। এখানে ডিরেকশন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, চলুন ওই পাশে চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আপনার এখানে একটা এই শূন্যস্থানে প্রিপোজিশন বসাতে হবে, একদম যেটা সঠিক প্রিপোজিশন সেটা বসাতে হবে। তো প্রিপোজিশনগুলো এই অপশানে দেওয়া আছে। আমরা এখানে এই বাক্যটা পড়ে নেব। আর ইউ জিলিয়াস ড্যাশ মাই সাকসেস। এই বাক্যটার মানে হচ্ছে জিলিয়াস মানে ঈর্ষাকৃত, আর সাকসেস মানে সাফল্য। আপনি কি ঈর্ষাকৃত সাফল্য? তো এর সঠিক উত্তর হবে এখানে কিন্তু অফ, এই প্রিপোজিশনটা বসবে, অফ মাই সাকসেস, মানে আমার সাকসেসে আপনি কি ঈর্ষাকৃত, মানে আমার সাফল্যে আপনি কি ঈর্ষাকৃত। অফ মাই সাকসেস, আমার সাফল্যে আপনি কি ঈর্ষাকৃত, তার মানে কি আপনার কি কোনো হিংসা হচ্ছে, এরকম একটা বিষয়। আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে রীতা ইজ প্রাউড ড্যাশ হার হেয়ার। রীতা তার চুলের জন্য গর্বিত। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এর দাগ হবে সঠিক উত্তর, অফ হার হেয়ার, তার চুলের জন্য সে গর্বিত। এখানে যে ডিরেকশন দেওয়া আছে বাই দ্য সাবসেশন অফ সিঙ্গেল ওয়ার্ড, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। তো এটার মানে হচ্ছে এখান থেকে বাই দ্য সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড, মানে আপনার এক কথায় উত্তর করতে হবে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে এক প্রকার ভালোবাসে তাকে কি বলা হবে। এখানে যে অপশানগুলো আছে তা সেটা থেকে এর সঠিক উত্তর হবে কিন্তু ফিলান্থ্রপিস্ট, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে জনহিতৈষী, জনহিতৈষী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু আজকের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে এ সপ্তাহের কর্মসংস্থান থেকে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আর এটা কিন্তু কর্মসংস্থানের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু এ সপ্তাহের প্র্যাকটিস সেট। এ সপ্তাহের প্র্যাকটিস সেট বলতে আপনার কিন্তু এটা 27শে জুলাইয়ের প্র্যাকটিস সেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই প্র্যাকটিস সেটটা খুবই হেল্পফুল হবে। তো এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা করলাম জেনারেল স্টাডিজ ও ইংলিশ প্রশ্নের সমাধান। আগামীকালকের ক্লাস আসবে কিন্তু অঙ্ক, এবং তারপরের ক্লাস আসবে কিন্তু এই প্র্যাকটিস সেট থেকে রিজনিংয়ের সমাধান। দেখতে থাকুন আরও টিউশন স্কুল। যতক্ষণ নতুন না ক্লাস আসে ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।